হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব সুন্দরভাবে চলছে। তো আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি এইচএস 2026, যেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম, সেই এক্সাম রিলেটেড কিছু সাজেশন। এবং এই সাজেশনগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় 90% কমন তোমরা অবশ্যই পাবে। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো চলো আজকে ক্লাসে শুরু করা যাক। তো তার আগে, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা অবশ্যই প্রত্যেকে জানো, তারপরেও আরেকবার আমি বলে দিই যে তোমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন মিলিয়ে তোমাদের শর্ট স্টোরি থেকে টোটাল 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে এবং তোমাদের কবিতা থেকে 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে। মানে তোমাদের স্টোরি থেকে আসবে 10 নম্বর, তার মধ্যে 10-এর মধ্যে তোমাদের একটা ব্রড কোশ্চেন আর দুটো শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবং তোমাদের পোয়েট্রি থেকে আসবে 10 নম্বর, যেটাতেও একই রকম 6 আর 4-এ 10 অ্যাটেন্ড করতে হবে। তোমাদের রাইটিং থেকে আসবে তোমাদের 10 নম্বর, হয় 5 + 5 10, আর না হলে গোটাটাই তোমাদের হয়তো এসে যদি অ্যাটেন্ড করো তাহলে 10 নম্বর। এবং তোমাদের গ্রামার থেকে হবে 5 নম্বর। তাহলে স্টোরি, পোয়েট্রি, রাইটিং এবং গ্রামারে হয়ে গেল তোমাদের টোটাল 35 নম্বর। এবং 5 নম্বর থাকবে তোমাদের ড্রামা থেকে। টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 40 মার্কস। এই 40 মার্কসের এক্সাম। তো আমাদের যে প্রথম যে ছোট গল্পটা ছিল তোমাদের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, সেটা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্রথমে দেখে নিব। এই কোশ্চেনগুলোর প্রত্যেকটি সলিউশন কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাবে এবং তাছাড়াও তোমাদের ডেসক্রিপশনে পাবে। এবং তাছাড়াও আমাদের এলিট অ্যাপ থেকে তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে বেঙ্গলি মিনিং সমেত দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিব। তো দেখো, প্রথম কোশ্চেন, হু ওয়াজ সেইং ও ডিয়ার আই শ্যাল বি লেট, এই কথাটা কে বলছিল? তাহলে এই কথাটা কে বলছিল মনে করো দেখি। গল্পের প্রথম দিকে শুরু যখন গল্পটা হচ্ছে, তারপরে কিন্তু এই কথাটা আমরা দেখতে পাচ্ছি। এবং কথাটা কে বলছে? সেই র‍্যাবিটটা, সেই খরগোশটা এই কথাটা বলছে। এবং সে কেন, হোয়াই ওয়াজ হি সেইং ইট, সে কেন এই কথা বলছিল, সেটার প্রত্যেকটা খুব সুন্দরভাবে অ্যান্সার তোমাদের কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ রিটেন অন দ্য জার দ্যাট অ্যালিস পিকড আপ হোয়াইল ফলিং ডাউন, যখন সে সেই গর্তটার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিল তখন সে কি দেখতে পেল? হোয়াট ওয়াজ রিটেন, সে তখন তোমাদের সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ রিটেন অন দ্য জার দ্যাট অ্যালিস পিকড আপ হোয়াইল ফলিং ডাউন, যখন সে নিচে পড়ছিল তখন সে যে একটা জার উঠিয়েছিল, সে জারে কি লেখা ছিল যে জিনিসটা অ্যালিস দেখতে পেয়েছিল। এবং হোয়াট ডিড সি ডু উইথ দ্য জার, এবং সে জারটা নিয়ে কি করলো? তাহলে দেখো, যখন সে ওইখান থেকে পড়তে সে একটা জার উঠালো হাতে, জার পেলো। জার বলতে একটা টিনের ছোট্ট কৌটো, এবং সেই কৌটোর উপর কি লেখা ছিল? অরেঞ্জ মার্মালেড লেখা ছিল। এবং অরেঞ্জ মার্মালেডের সেই জারটি সঙ্গে সে কি করলো? সেই জারটি যখন সে ওপেন করলো তখন দেখতে পেলো না, সেটা পুরো ফাঁকা হয়েছিল। এবং সেই ফাঁকা জারটিকে সে নিচে না ফেলে দিয়ে সাইডে আর একটা আলমারির মধ্যে বা তাকের মধ্যে রেখে দিল। কারণ সেই তখন কি মনে করেছিল? সে মনে করেছিল যদি সেটাকে সে নিচে ফেলে দেয় তাহলে কি হবে? সেটাকে সে যদি নিচে ফেলে দেয় তাহলে কাউকে লেগে যেতে পারে, নিচে যদি কেউ থাকে। তাহলে এইভাবে পুরো অ্যান্সারটা দেওয়া আছে। তোমরা একবার অ্যান্সারের স্যাম্পলটা দেখো। এই যে দেখো, তোমাদের এইভাবে অ্যান্সার, এইভাবে তোমাদের অ্যান্সার দেওয়া আছে। প্রত্যেকটি অ্যান্সার এবং তার বেঙ্গলি মিনিং সমেত খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এই পিডিএফটা অবশ্যই প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবা, এবং এই ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এর সলিউশন গুলো ভালোভাবে দেখতে পারবে। ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে পড়তে পারো, চাইলে মোবাইল থেকেও পড়তে পারো। তো চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ অ্যালিস নট লাইক দ্য লুক অফ হার সিস্টার্স বুক, অ্যালিসের কেন তার বোন যে বইটা পড়ছিল সেই বইটা কেন অ্যালিসের পছন্দ হয়েছিল না? কেন পছন্দ হয়েছিল না? হ্যাঁ ঠিক, একদম, যে সেই বইয়ে কোনো রকম ছবি ছিল না, তাই জন্য। কোনো রকম ছবি ছিল না, শুধুমাত্র সাধারণ একটা বই, সেই জিনিসটা বাচ্চাদের কিন্তু পছন্দ হয় না। নেক্সট যে কোশ্চেনটা, হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র্যাবিট, হোয়াট ডিড দ্য র্যাবিট পুল আউট অফ হিজ ওয়েস্টকোট পকেট, তাহলে অ্যালিসের কেন সেই র্যাবিটটাকে ফলো করছিল, অ্যালিস কেন তার পিছে পিছে যাচ্ছিল, কেন গিয়েছিল, এবং তার সঙ্গে যে সেই গর্তের মধ্যে পড়ে যায়। এবং তারপরে যখন সেই যে র্যাবিটটা ছিল
সেই র্যাবিটটাকে যখন সে অ্যালিস দেখতে পাওয়ার পরে কি হচ্ছে, সে তার ওয়েস্ট কোট পকেট, সে যে কোটটা পরেছিল সেই কোটের পকেট থেকে একটা ওয়াচ বের করছে। সেই ওয়াচের কথাই জিজ্ঞেস করছে এখানে তোমাকে, যে সে তার পকেট থেকে কি বের করছে, এবং ওয়াচটা বের করে বলছে ও ডিয়ার, এই যে এই লাইনটা, ও ডিয়ার আই শ্যাল বি লেট। এই যে এইভাবেই সে সময়টা দেখার পরে তো সে বুঝতে পারছে যে সে অনেকটা লেট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড অ্যালিস থিঙ্ক দ্যাট সি হ্যাড নেভার সিন সাচ এ র্যাবিট বিফোর? অ্যালিসের কেন মনে হলো যে সে এই ধরনের কখনো এর আগে কোন রকম র্যাবিট মানে খরগোশ কখনো এর আগে দেখেনি। কেন? সেই খরগোশটার মধ্যে কি এমন আনইউজুয়াল ছিল? সেই প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই অ্যান্সার করে দেওয়া আছে। তারপরেও একটু তোমাদেরকে বলে দিই যে সে এইরকম ধরনের র্যাবিট কিন্তু এর আগে দেখেনি, কারণ সেই র্যাবিটটা কথা বলতে পারছিল, সেই র্যাবিটটার পরনে ছিল একটা কোট, এবং সে লেট হয়ে যাবে তার জন্য দৌড়ে যাচ্ছিল। তো এই অ্যান্সার। তারপরে হোয়াট ওয়ার্ডস ডিড অ্যালিস হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট? হোয়াই ডিড সি মেনশন দিস ওয়ার্ডস? যখন অ্যালিস উপর থেকে নিচের দিকে পড়ছিল তার মধ্যে বিভিন্ন রকম ভাবনা চিন্তা আসছিল না, এবং যখন সেই ভাবনা চিন্তাগুলো আসছিল তখন অ্যালিস কিন্তু দুটো ওয়ার্ড, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এই ধরনের বড় বড় ওয়ার্ড সে ইউজ করেছিল। এবং সে যখন এই ওয়ার্ডগুলো ইউজ করে তারপরে কিন্তু ঠিক নিজেই বলে দিচ্ছে যে আমি এই ওয়ার্ডগুলো ইউজ করলাম ঠিক, কিন্তু এইগুলো গ্র্যান্ড ওয়ার্ড, তাই জন্য আমি ইউজ করেছি, এর মানে আমার কিন্তু জানা নেই। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াই ওয়াজ অ্যালিস কজিয়াস বিফোর ড্রিঙ্কিং ফ্রম দ্য বোটেল লেভেল ড্রিঙ্ক মি যে বোতলটা সে পেলো, সেই বোতলটা থেকে কিছু পান করার আগে সে কেন এত ভাবনা চিন্তা করছিল, সে এত কসিয়াস ছিল কেন, এত সাবধানতা সে বজায় রাখছিল কেন? তাহলে সে কেন সাবধানতা বজায় রাখছিল? কারণ সে জানতো, সে অনেক জায়গায় শুনেছে বা পড়েছে যে কোনো জায়গা থেকে, অপরিচিত জায়গা থেকে কিছু খাওয়া যাবে না, সেখানে কোনো পয়জনও হতে পারে, তাই জন্য সে এত কসিয়াস ছিল, তাই জন্যই তো নাকি। তারপরে নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড অ্যালিস হোপ টু শাট আপ লাইক এ টেলিস্কোপ অ্যান্ড হোয়াই? সে টেলিস্কোপের মতো, টেলিস্কোপ কি হয়, টেলিস্কোপকে আমরা টানলে লম্বা হয়ে যায় এবং আবার সেটাকে বন্ধ করে দেওয়া যায়। তো সে এরকম কেন চাইছিল, সে কখন হতে চেয়েছিল এবং কেন চাইছিল, এটার উত্তর কিন্তু সেই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। যারা পিডিএফ ডাউনলোড করেনি অবশ্যই তোমরা ডাউনলোড করে সেখান থেকে উত্তরটা দেখে নাও। তারপরে কোশ্চেন, এবার দেখো এই যে শর্ট কোশ্চেন গুলো ছিল এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি অ্যাটেন্ড করলেই হতো, এবং তারপরে তোমাদের ব্রড কোশ্চেন 6 মার্কসের কোশ্চেন, সেগুলো তোমাদেরকে একটাই অ্যাটেন্ড করতে হবে। তো দেখো, হু ইজ অ্যালিস, গিভ এ পেন পিকচার অফ হার পার্সোনালিটি। অ্যালিস কে? তাহলে অ্যালিস একটা বাচ্চা মেয়ে, তাই না, এবং তার পুরো পিকচার মানে সে পুরো গল্প জুড়ে তার বিহেভিয়ার, তার আচরণ কেমন ছিল, সে কি কি করছিল, সে কি কি কথা বলছিল, প্রত্যেকটা জিনিসে এখানে কিন্তু লিখতে হবে। তার মানে এইখানে দাঁড়িয়ে যাচ্ছে তোমাদের গল্পের শর্ট সামারি তোমরা যদি করে নাও তাহলে কিন্তু এটা অ্যান্সারটা হয়ে গেল, এবং এর উত্তর কিন্তু অলরেডি পিডিএফ এ দেওয়া আছে। ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্ড হোয়েন অ্যালিস ফেল ডাউন দ্য র‍্যাবিট হোল। কি হয়েছিল অ্যালিসের যখন সে যখন সে সেই র‍্যাবিট হোল থেকে, মানে র‍্যাবিট যেই গর্তটায় ঢুকেছিল সেই গর্ত থেকে যখন অ্যালিস নিজেও ঢুকে গেল তখন কি হলো? তাহলে পুরো ঘটনাটা, সে সেখানে ঢুকতে গিয়ে সে নিচে পড়ে যাওয়ার পাশাপাশি সে সাইডে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছিল, প্রত্যেকটা জিনিসের বিবরণ দিল, এবং শেষ পর্যন্ত সে নিচে নামা অবধি যা যা ঘটছে প্রত্যেকটা এখানে কিন্তু লিখতে হবে, এবং তোমাদের কিন্তু ওয়ার্ড লিমিট হচ্ছে 125 ওয়ার্ডের মধ্যে উত্তরটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। নেক্সট কোশ্চেন, ডাইনা মাই ডিয়ার আই উইশ ইউ ওয়্যার ডাউন হেয়ার উইথ মি। ডাইনাটাকে যখন তোমাদেরকে আমি এটা পড়াই তাহলে তখন তোমাদের কিন্তু অলরেডি আমি বলেছিলাম, ডাইনা হচ্ছে তার বিড়ালের কথা বলছে, যে তার কাছে খুবই প্রিয় তার বিড়ালকে যদি এখানে থাকতো, হু ইজ দ্য স্পিকার, তাহলে এই কথাটা কে বলছে? এই কথাটা অবশ্যই অ্যালিস বলছে। হু ইজ ডাইনা, তাহলে ডাইনাটাকে, ডাইনা হচ্ছে তার পেট ক্যাট। হোয়াই ডিড দ্য স্পিকার মিস ডাইনা? স্পিকার কেন, মানে এখানে অ্যালিস কেন তার বিড়ালটাকে মিস করছে, কেন তার কথা তার মনে পড়ছে। হোয়াট ডিড দ্য স্পিকার সে অ্যাবাউট ডাইনা, এবং ডাইনা সম্পর্কে অ্যালিস কি বলছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসই তোমাদের উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। তাছাড়াও যদি কারো কোনো রকম চ্যাপ্টারে কনফিউশন থাকে, তোমরা আমাদের এলিট অ্যাপ থেকে অলরেডি কিন্তু চ্যাপ্টারে তোমরা চাইলে দেখতে পারো, এবং দেখে নিয়ে সেখান থেকে চ্যাপ্টারগুলো বুঝে নিতে পারো। খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু বাংলা মানের সমেত প্রত্যেকটা নোটস পত্র সবকিছু কিন্তু দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল? টেবিলের নিচে কি ছিল? মনে আছে তোমাদের? টেবিলের নিচে একটা ছোট্ট কাচের বাক্স দেখতে পাওয়া গিয়েছিল। হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড হোয়েন শি ওপেন্ড ইট? এবং সেটা খুলে দিয়ে সে কি দেখতে পেয়েছিল? একটা কেক দেখতে পেয়েছিল। হোয়াট ওয়াজ রিটেন অন ইট এন্ড হাউ? কিভাবে কি লেখা ছিল? হোয়াই ডিড অ্যালিস ডিসাইড টু ইট দ্য কেক? এবং এই দেখো শেষের দিকে কিন্তু তোমাদের অ্যান্সার অলরেডি দেওয়া আছে, তার মধ্যে কেক ছিল এবং কেকের উপর কি লেখা ছিল। তো অ্যালিস কিন্তু সেখান থেকে যা ইচ্ছে তাই কিন্তু খেয়ে নেয় না, তাই না? তো এইভাবে পুরো অ্যান্সারটা কিন্তু তোমাকে ছোট ছোট করে, এবং প্রত্যেকটা অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে হবে। কেন? তোমাদেরকে দেখো, যেমন
প্রথম কোশ্চেন তোমাকে বলছে হু ইজ দ্য স্পিকার, তাহলে এটা লিখে দিয়ে প্যারাগ্রাফ চেঞ্জ করে দিলে। হু ইজ ডাইনা, ডাইনাকে, সেটা লিখে দিয়ে প্যারাগ্রাফ চেঞ্জ করে দিলে। হোয়াট ডিড দ্য স্পিকার মিস ডাইনা, এটা লিখে দিয়ে প্যারাগ্রাফ একবার চেঞ্জ করে দিতে হবে। হোয়াট ডিড দ্য স্পিকার সে অ্যাবাউট ডাইনা, তার সম্পর্কে কি বলছে এটা লিখে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে। কারণ তোমাদের ছোট ছোট করে নম্বর ডিভাইড করা আছে, 6 নম্বরে 6 যদি পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখতে হবে। তাহলে যিনি এক্সামিনার অ্যান্সারটা চেক করবেন তিনিও বুঝতে পারবেন যে তুমি প্রত্যেকটা অ্যান্সার তুমি দিয়েছো। আর এক জায়গায় মিক্স করে দিলে সেই অ্যান্সারটা একটু দেখতেও ভালো হয় না। তো যাই হোক তোমাদের প্রত্যেকটা, তারপরে নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, তাহলে কি টেবিলের নিচে কি ছিল সেটা তোমাকে আলাদাভাবে লিখতে হবে। হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড হোয়েন সি ওপেন ইট, সে যখন এটাকে খুললো তখন সে কি দেখতে পেলো সেটাও কিন্তু তোমাদেরকে আলাদা প্যারাগ্রাফ লিখতে হবে। হোয়াট ওয়াজ রিটেন অন ইট এন্ড হাউ, এর উপরে কি লেখা ছিল এবং কিভাবে লিখেছিল, এটা দুটো কোশ্চেনকে মিক্স করে দেওয়া হয়েছে। তাহলে মিক্স করে দেওয়া হয়েছে সেটাকে একসঙ্গে লিখে দিলে পারবে। হোয়াই ডিড অ্যালিস ডিসাইড টু ইট দ্য কেক, অ্যালিস কেন সে কেকটা শেষ পর্যন্ত খাওয়ার জন্য মনোভাব করলো বা খাওয়ার কথা ভাবলো সেটাও তোমাকে আলাদা করে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে হু ইজ অ্যালিস, অ্যালিসকে ডেসক্রাইব হোয়াট সি ডিড হোয়েন describe what she did with the little golden key and the tiny door। তাহলে দেখো অ্যালিস কে, হু ইজ অ্যালিস, আমরা এখান থেকেও পেয়ে যাচ্ছি, এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি। ডেসক্রাইব হোয়াট সি ডিড, সে কি করলো সেই ছোট্ট গোল্ডেন চাবিটা দিয়ে এবং সেই ছোট্ট দরজাটি দিয়ে, তাহলে সেটা দিয়ে সে প্রবেশ করতে চাইছিল তাই না। তো এই পুরো অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে। হোয়াই কুড নট সি গো থ্রু দ্য ডোর, সে দরজার ভিতর দিয়ে কেন যেতে পারছিল না। অ্যান্ড হাউ ডিড সি প্ল্যান টু ফাইনালি গেট আউট, সে কি করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। তাহলে দেখো এখানে যে ছোট ছোট করে যেগুলো কোশ্চেন ভেঙে দেওয়া আছে তোমরা চেষ্টা করবে পরীক্ষায় যদি সেই ধরনের কোশ্চেন আছে ছোট ছোট করে মার্ক, যেমন ধরো এগুলো কোশ্চেনে কি হবে হয়তো 1+ এরকম ভাবে দিতে পারে 1+2+1+2 এইভাবে যদি দিয়ে দেয় তাহলে তোমরা অবশ্যই এইভাবে ভাঙা ভাঙা কোশ্চেন গুলোকে চেষ্টা করবে অ্যাটেন্ড করার। যদি তোমরা পারো তাহলে কি হবে তোমাদের নম্বরটা ভালো পাবে। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ ডাউন দ্য র‍্যাবিট হোল। মোট কথা হলো তোমাদের টাইটেলের সিগনিফিকেন্সটা তোমাকে জিজ্ঞেস করেছে ডাউন দ্য র‍্যাবিট হোল, তাহলে পুরো গল্পটাই তো সেই র‍্যাবিটের সেই গর্তটা দিয়ে শুরু হচ্ছে এবং গল্প দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটাই বলতে হবে। তারপর হোয়াট এ কিউরিয়াস ফিলিং, কি অদ্ভুত একটা মনের ভিতর অদ্ভুত যেন কিছু একটা হচ্ছে। হু সেড দিস ওয়ার্ডস এন্ড হোয়েন, কে এই কথাগুলো বলেছিল এবং কখন বলেছিল। হোয়াট হ্যাপেন্ড আফটার ইট, তারপরে কি হলো। এন্ড হাউ ডিড দ্য স্পিকার ফিল অ্যাবাউট ইট, এবং স্পিকারকে মানে অ্যালিসকে কেমন লাগছিল এই খাওয়ার পরে। তো পুরো ব্যাপারটাই কিন্তু তোমাদের সেই পিডিএফ এ দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা দেখে নাও। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার দেখবো 3 কোশ্চেন লিও টলস্টয়। 3 কোশ্চেনের এখানে একটা ইম্পর্টেন্ট হলো যে 3 কোশ্চেনের সিগনিফিকেন্সটা কি, 3টা কোশ্চেন গুলো কি কি ছিল এবং সেই কোশ্চেনের উত্তর আমাদের জার কিভাবে পেলো। তো দেখো তোমাদের প্রথমত আমরা দেখে নেব শর্ট কোশ্চেন গুলো কি আছে। হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট, তাহলে রাজা যাকে আমরা গল্পে কিভাবে জানি জার ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। তো হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট, এবং হারমিট কে ছিল একজন সন্ত ব্যক্তি যিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। হোয়াট প্রিপারেশন ডিড হি টেক টু ভিজিট দ্য হারমিট, তাহলে সে কি কি করেছিল হারমিটের কাছে যাওয়ার আগে, সে কি কি প্রিপারেশন নিল, কি করলো, প্রত্যেকটা জিনিস তোমাকে লিখতে হবে। কি প্রিপারেশন নিয়েছিল, সে তার নিজস্ব জামা কাপড় ছেড়ে দিয়ে সাধারণ পোশাক পরেছিল এবং তার শুধু সাধারণ পোশাক নয়, তার যে বডিগার্ড ছিল, তার যে ঘোড়া ছিল, সে কোনো জিনিসটাই তার সঙ্গে রাখিনি। সে একদম সাধারণ মানুষের মতো হারমিটের কাছে তার 3টে প্রশ্নের উত্তরের জন্য গিয়েছিল। তো এই অ্যান্সার গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, একবার তোমরা দেখে নাও। 3 কোশ্চেন দেখো তোমাদের যে প্রথম কোশ্চেনটা ছিল হোয়াই ডিড দ্য কিং ভিজিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট, সেই উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। হোয়াট প্রিপারেশন ডিড হি টেক টু ভিজিট দ্য হারমিট, দেখো এখানে কোশ্চেন শুধু কোশ্চেনের নয়, কোশ্চেনের অ্যান্সার শুধু নয়, কোশ্চেনের বাংলা মানে তার সঙ্গে তার ইংরেজি অ্যান্সার, তার সঙ্গে তার ইংরেজিতে যে কোশ্চেনটা তোমরা বুঝতে গিয়ে অনেক রকম অসুবিধার মুখে পড়ছো তার জন্য তার মানে দেওয়া আছে, তার অ্যান্সারটাও দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু তার বাংলা মানে দেওয়া হয়েছে যেন তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। দেখো নেক্সট বলছে whom did the Tsar decide to consult and why, দেখো জার কাকে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন। তাহলে তোমাদের কোশ্চেনটাও যেন বুঝতে না অসুবিধা হয় তাই জন্য কিন্তু এটা করা হয়েছে। এবং
সে কেন ডিসাইড করেছিল? তাহলে দেখো আমাদের উত্তরটা কিরকম হওয়া উচিত ছিল, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ ওয়াইজ হারমিট বিকজ দ্য স্কলারস অ্যান্সার ডিফার্ড। কারণ সে যে তার রাজ্যে যখন ঘোষণা করা হয়েছিল যে রাজার মনে 3টে প্রশ্ন এসেছে এবং সেই 3টে প্রশ্ন রাজা কিন্তু উত্তর খুঁজছেন এবং সেই উত্তর যে দিতে পারবে তাকে একটা ভালো একটা রিওয়ার্ড দেওয়া হবে। তো সেই উত্তরগুলো দিতে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন এবং প্রত্যেকজনের উত্তর কিন্তু আলাদা আলাদা হয়েছিল, তাই না? আলাদা আলাদা হওয়ার কারণে যার চেয়েছিল তার প্রশ্নের উত্তরগুলো একজন এরকম সন্ত ব্যক্তি যিনি খুব ফেমাস তার জ্ঞানের জন্য, তার কাছে তিনি গিয়েছিলেন উত্তর চাইতে। এবং কেন? দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ডেড ফর উইজডম। দেখো সাধুটি জ্ঞানের জন্য সুপ্রসিদ্ধ ছিলেন। সো দ্য জার হোপ ফর ক্লিয়ার গাইডেন্স, তাই সুপ্রসিদ্ধ ছিলেন বলে যার স্পষ্ট দিশা পাওয়ার আশা করেছিলেন। তো দেখো তোমাদের কিন্তু বাংলা মানে তার সঙ্গে কিন্তু ইংরেজি অ্যান্সারটা দেওয়া আছে। তোমরা অবশ্যই কিন্তু এটা থেকে তোমাদের দেখো শুধু একটা নয় প্রত্যেকটা অ্যান্সার তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এবং তাছাড়া এটা আমাদের এলিট অ্যাপেও আপলোড করে দেওয়া আছে, তোমরা সেইখান থেকেও চাইলে ডাউনলোড করে পড়তে পারো। দেখো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। বেঙ্গলি ইংলিশ অ্যান্সার, তার পাশে বেঙ্গলি মিনিং, আবার ইংলিশ লাইন, তার পাশে কিন্তু তার মানে। এভাবে তোমাদের যেন খুব সুবিধা হয় সেই সুবিধে মতোই উত্তরটা তৈরি করা হয়েছে। চলো আবার আমরা দেখে নিই। তারপরে দেখো whom did the Tsar decide to consult and why, এটা তো আমরা অলরেডি দেখলাম। 3 নম্বর, why did the Tsar disguise himself before meeting the hermit? তাহলে দেখো what preparation did he take, আর এটা মোটামুটি একই, তাই তো নাকি? যে সে তার সঙ্গে মিট করার আগে কি প্রিপারেশন নিল, হাউ ডিড হি ডিসগাইজ হিমসেলফ, এবং কিভাবে সে নিজেকে সেখানে লুকালো। তারপরে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন দ্যাট অকার টু দ্য জার, 3টে প্রশ্ন কি কি ছিল? তাহলে 3টে প্রশ্ন ছিল তো গুরুত্বপূর্ণ জিনিস এই চ্যাপ্টারে, তাই না? তোমাদের এই গল্পের মূল কথাই তো ছিল 3টে প্রশ্ন। তারপরে কি বলছে, হু অ্যাকর্ডিং টু দ্য লার্নড ম্যান ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। তাহলে 3টে প্রশ্ন এবং 2 রকম ভাবে সে উত্তর পাচ্ছে। এক যেটা হারমিট দিচ্ছে তাকে, এবং আর এক যেটা ওয়াইজ মেন, যেগুলো বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিরা রাজার কাছে এসে উত্তর দিয়েছিল। তাহলে এই 6টা জিনিস তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এই কথাটা কে বলেছিল? এই কথাটি কিন্তু বলেছিল সেই হারমিটটা। কাকে বলেছিল? হাউ ওয়াজ দ্য পারসন স্পোকেন টু অ্যান্সার। এটা খুব ছোট্ট করে তোমাদের অ্যান্সার অলরেডি দেওয়া আছে। নাও রেস্ট এ হোয়াইল এন্ড লেট মি ওয়ার্ক এ বিট। এবার তুমি একটু আরাম করো বা আপনি একটু আরাম করুন এবং আমাকে একটু কাজ করতে দিন। কে এই কথাটা বললো এবং হোয়াট ডিড দ্য স্পিকার সে, কেন এই কথাটা বলেছিল? তারপর কি বলছে, হোয়াট ডিড দ্য জার ডু টু শো হিজ ফরগিভনেস টু দ্য বিয়ার্ডেড ম্যান। জার কি করলো যে সেই বিয়ার্ডেড ম্যানটা বুঝতে পারবে যে জার তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে জার কি করেছিল? জার তাকে বলেছিল যে তোমার সমস্ত প্রপার্টি তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে, তোমার ভাইকেও ছেড়ে দেওয়া হবে, এবং আমার নিজস্ব বৈদ্যকে আমি পাঠাবো, আমার নিজস্ব ডাক্তারকে আমি পাঠাবো তোমার চিকিৎসা করার জন্য, তোমার খেয়াল রাখার জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড দ্য জার লাই ডাউন অন দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে সেইখানে যে সব রাখা ছিল, ঘরগুলো রাখা ছিল, সেগুলোর উপরে জার কেন সেখানে পড়ে গেল? তাহলে সারা দিনের খাটাখাটনি থেকে তিনি টায়ার্ড হয়ে গিয়ে সেখানে পড়ে গিয়েছিলেন, তাই না? তিনি আর ভালো জায়গা খুঁজেননি রেস্ট নেওয়ার জন্য। তারপরে হোয়ার ডিড দ্য হারমিট লিভ এন্ড হোয়াই, হারমিট কোথায় বাস করতো এবং কেন বাস করতো? তাহলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা পিডিএফ থেকে অলরেডি পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে নাও। নেক্সট যেটা আছে, এরপর আমাদেরকে ব্রড কোশ্চেনে দেখো মোট 5টা ব্রড কোশ্চেন। তোমরা যদি এই কটাই ভালো করে পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমাদের 90% কমন পেয়ে যাবে। এর বাইরে সেরকম ভাবে কোশ্চেন হবে না। তো দেখো, হোয়াট ওয়্যার দ্য 3 কোশ্চেন্স দ্যাট ট্রাভেল দ্য জার, তাহলে 3টে প্রশ্ন তোমরা অলরেডি জানো। তারপর হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার, কিভাবে সে উত্তরগুলো পেলো? হোয়াট ওয়্যার দ্য অ্যান্সার, তাহলে কি উত্তর পেলো? তাহলে আমাদের গল্পের একদম প্রথম থেকে শেষ অবধি আমরা সেই কোশ্চেনের অ্যান্সারের সন্ধানে গিয়ে শেষের দিকে আমরা অ্যান্সারটা পাচ্ছি যে সব থেকে ইম্পর্টেন্ট সময় কোনটা। নাও আমাদের বর্তমান সময়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি কোনটা? ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা তখন আমার সঙ্গে আছে, তাকে গুরুত্ব দিতে হবে, এবং কাজ সেই ব্যক্তিটার কোনো সমস্যা বা ব্যক্তিটার সেবা করাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে, হোয়াট ওয়্যার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার ওয়ান্টেড অ্যান্সার, হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য ল্যান্ডম্যান, হুম ডিড হি ফাইনালি কনসাল্ট। তাহলে দেখো এটা কোশ্চেনটা ভেঙে দুটো কোশ্চেনই মোটামুটি একই, কিন্তু ভেঙে কোশ্চেন। শুধু এখানে ডিফারেন্স কোনটায়, যে why was he dissatisfied with the learned man। আমরা শর্ট কোশ্চেনে কিন্তু এটার আনসার অলরেডি করে নিয়েছি, কারণ লার্নড ম্যানরা যারা শিক্ষিত মানুষজন যে এসেছিল তাকে উত্তর দিতে প্রত্যেকেরই অ্যান্সার আলাদা আলাদা ছিল।
প্রত্যেকেই নিজের নিজের মতো করে উত্তর দিয়েছিল এবং তাই জন্য প্রত্যেকের উত্তর আলাদা। এরা কি করবে তখন, তাই জন্য তার একটা উত্তর পছন্দ হয়নি। সে ফাইনালে কার কাছে উত্তর চাওয়ার জন্য গিয়েছিল, সেই হারমিটের কাছে। তাহলে সেটুকু বলে দিলে হবে। অবশ্য তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন ভেঙে ভেঙে কোশ্চেন পেয়ে যাও, তাহলে অবশ্যই সেটাই অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের নম্বরটা ভালো আসবে। নেক্সট বলছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য স্যার। তাহলে বিয়ার্ডেড ম্যান, সে দাড়িওয়ালা লোকটি কেন রাজার শত্রু হয়ে গেল? তোমাদের এই অ্যান্সারটা তো জানা নাকি? যখন পড়েছিলাম তোমাকে বলেছিলাম যে বিয়ার্ডেড ম্যান কেন তার শত্রু হয়ে গেল, কারণ বিয়ার্ডেড ম্যান নিজেই স্বীকার করছে যে আমি আপনার শত্রু হয়ে গিয়েছিলাম কারণ আপনি আমার ভাইকে এক্সিকিউট করেছিলেন, এবং শুধু এক্সিকিউট নয়, আমার সমস্ত প্রপার্টি আপনি সিজ করে নিয়েছিলেন, এবং তাই জন্যই আমি ভেবেছিলাম আপনাকে আমি মার্ডার করে দিব, আপনাকে আমি মেরে দিব, মানে আপনার উপরে আমি বদলা নিব, তাই জন্যই আমি শত্রু হয়ে গেছি। তারপর হোয়াট ডিড হি সোয়ার এন্ড রিজলভ টু ডু, এবং তারপরে এটা শোনার পরে সে কি সোয়ার করেছিল এবং কি করার জন্য ভেবেছিল, মানে রাজা যখন ফিরে আসবে তখন রাজাকে হত্যা করে দিবে। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস এন্ড হোয়াট ডিড হি প্রমিস, সে কেন রাজার কাছে ক্ষমা চাইলো কারণ যাকে সে হত্যা করতে চেয়েছিল সেই লোকটি তার জীবন বাঁচালো, এবং সে কি প্রমিস করলো যে তাকে সারা জীবন তার একজন বিশ্বস্ত সেবক হিসেবে রাজার সঙ্গে সে থাকবে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য হারমিট। হারমিট তাহলে কে? হারমিট একজন সন্ত ব্যক্তি, ব্যাস। তিনি হাউ ডিড হি প্রুভ দ্য ইম্পর্টেন্স অফ নাও, যে কি করে এই এখন মানে বর্তমান সময়ের গুরুত্বটাকে আমাদেরকে বুঝিয়েছেন। তাহলে এটা আমরা দেখতে পেয়েছি। নেক্সট, হিয়ার কাম সামন রানিং। দেখো এখানে আবার বিয়ার্ডেড ম্যানের কথাটাই তুলে আসছে। তো বলছে হু সেড দিস, কে এই কথা বললো, কাকে বললো এই কথা? হোয়াই ডিড দ্য পারসন কাম রানিং, সে ব্যক্তিটা কেন সেখানে দৌড়ে আসছিল, সে ক্ষত বিক্ষত অবস্থায় দৌড়ে আসছিল। হাউ ওয়াজ হি টেকেন কেয়ার অফ লেটার, তাকে কি করে খেয়াল রাখা হলো পরবর্তীতে। তাহলে এই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আবারও বলছি তোমরা কিন্তু পেয়ে যাবে সেই পিডিএফটি থেকে, অবশ্যই তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নাও। নেক্সট বলছে এবার হক রুস্টিং থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। হক রুস্টিং তোমাদের একটা কবিতা, তাহলে তোমাদের প্রোজ সেকশন থেকে 10 নম্বরের জন্য যে কটা প্রশ্ন উত্তর তোমাদেরকে বললাম সেই কটাই যথেষ্ট, সেটুকু করলেই হবে। এবার নেক্সট তোমাদের 3টে কবিতা আছে, সেই 3টে কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা একবার দেখে নিব। তাহলে হক রুস্টিং থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন দেখে নিব, এবং হক রুস্টিং এ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হক নিজেকে খুব সুপেরিয়ার, মানে ঈশ্বরের সমতুল্য মোটামুটি মনে করছে, তাই না? সে যেন তার হাতের মুঠোতে পুরো ক্রিয়েশনটা, এই সারা জগৎটা যেন তার হাতের মুঠোতে, এবং সে নিজেকে ঈশ্বরের সমতুল্য, মানে সে যেটাকে চায় সেটার স্বীকার করে নেয়, এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে, মানে নিজেকে ঈশ্বর হিসেবে দেখাতে চাইছে, সে সর্বশ্রেষ্ঠ নিজেকে দেখাতে চাইছে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবং দেখে নাও ইম্পর্টেন্ট কোশ্চেন কি, হোয়াট ডাজ দ্য হকস পার্সপেক্টিভ অ্যাবাউট ক্রিয়েশন, মানে এই সৃষ্টি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা তোমাদেরকে বলতে বলেছে, এবং এটা দিয়ে তার নিজস্ব পার্সোনালিটি কেমন সেটাকে দেখাতে বলেছে। ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক, তাহলে হকের ফিজিক্যাল, মানে সে ফিজিক্যালি কেন সক্ষম, সে কেন এত সক্ষম, যে সে যেটা চাইছে সে সেটাই করতে পারছে। কিভাবে? তাহলে তার নখের কথা বলছে, তার পালকগুলোর কথা বলছে, তার চোখের কথা বলছে, তাই না? তারপরে দেখো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ দ্য হক মেনশনস হি পজেস, তাহলে তার কি কি অ্যাডভান্টেজ আছে, এই দুটো অ্যান্সার মোটামুটি একই। তারপরে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইজ ক্লোজড, হুইজ দ্য স্পিকার, কে এই কথাটা বলছে? তাহলে হক বলছে এখানে, তাই না? তোমাদেরকে লাইন তুলে যখন কোশ্চেন আসবে প্রথমত তোমাদেরকে বুঝতে হবে যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বা কোন প্রোজ থেকে নেওয়া হয়েছে। তারপর হোয়াই ডাজ হি সিট উইথ দ্য আইজ ক্লোজ, সে চোখ বন্ধ করেছে, তাহলে কি বলছে যে তার চোখ বন্ধ থাকলেও সে যেন প্র্যাকটিস করছে ঘুমের মধ্যে, তার স্বপ্নের মধ্যে। হোয়াট অ্যাডভান্টেজেস ডাজ ইট পজেসেস, তার কি কি অ্যাডভান্টেজ আছে, সুবিধাগুলো কি কি। তারপরে হোয়াট ডাজ দ্য হক ডেসক্রাইব অ্যাজ ইটস ম্যানার্স, তার ম্যানার কি, তার ম্যানারটা কি, মুন্ডু ছিঁড়ে নেওয়া, তার এটাই হচ্ছে তার ম্যানার। এবং হোয়াট ডাজ দ্য হক ডু ইন ইট স্লিপ, সে তার ঘুমন্ত অবস্থায় শিক্ষা করে, সে ঘুমন্ত অবস্থাতেও যেন শিখার প্র্যাকটিস করে। নেক্সট, হোয়াট ডাজ দ্য হক মিন বাই আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুড, হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুড, মানে সে তার পায়ে কোন একটা ক্রিয়েশনকে ধরে রেখেছে, মানে সে যাকে স্বীকার করেছে সে তার পায়ের মুঠোতে ধরে রেখেছে, তাই না? তো সেটাই বলছে। The sun is behind me. What does the speaker want to mean by the line? দেখো sun is behind me, সূর্য আমার পিছনে, মানে সূর্যই যেন আমাকে শক্তি দিচ্ছে, আমি সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন এবং সূর্য আমাকে শক্তি দিচ্ছে এবং তাই জন্যই আমি এতটা সক্ষম। নেক্সট কি বলছে, what does the phrase
নো ফলসিফাইং ড্রিম মিন ইন দ্য ফ্রেজ, মানে মানে আমি কোনো ভুলভাল স্বপ্ন দেখি না, আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না, আমি যেটা করি যেটা বলি সবই আমার সঠিক এবং ঠিকঠাক ভাবেই করি। এরপর আমরা দেখে নেবো এটা থেকে ব্রড কোশ্চেন কি কি তোমাদের হতে পারে। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোন রকম পরিবর্তনের পারমিশন দেয়নি, তাই জন্য পরিবর্তন হবে না, পরিবর্তন চলবে না, আমি যখন চাইবো তখনই পরিবর্তন হবে। মানে এখানে নিজের অ্যারোগান্ট অ্যাটিটিউডটাকে নিজে সে প্রেজেন্ট করছে, সে নিজে কতটা অ্যারোগান্ট। কি বলছে, এক্সপ্লেন হাউ দিস লাইন রিফ্লেক্ট দ্য হক অ্যাটিটিউড টুয়ার্ডস পাওয়ার এন্ড পার্মানেন্স, মানে সে যেটাকে চেয়েছে সেটা পরিবর্তন হয়েছে, সে যেটাকে চাইনি পরিবর্তন হয়। তার এই ক্ষমতা কার? এই ক্ষমতা একমাত্র ঈশ্বরের। হোয়াট ডিপার পলিটিক্যাল অর ফিলোসফিক্যাল আইডিয়া ডাজ টেড হার্বস সাজেস্ট থ্রু ইট, তাহলে এটা দিয়ে আমাদের কবি কিভাবে ফিলোসফিক্যাল পলিটিক্যাল বা ফিলোসফিক্যাল আইডিয়া প্রেজেন্ট করছে। তাহলে একজন হক যেমন করে নিজেকে ঈশ্বর হিসেবে দেখাচ্ছে, সেরকম পলিটিক্যাল যারা নেতা তাদেরকে মানুষজনই তাদেরকে বেছে ওইখানে পাঠানোর পরে তাদের বিহেভিয়ারটা কেমন ভাবে চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটাকে তিনি কিন্তু এখানে প্রেজেন্ট করেছেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দ্য সান ইজ বিহাইন্ড মি, আমরা আবারও দেখো এই লাইনটা আবার পেয়েছি, এর আগে শর্ট কোশ্চেনে পেলাম, আবার ব্রড কোশ্চেনের জন্য এটা অ্যান্সার কিভাবে লিখতে হবে, যে সূর্য আমার পিছনে, তার মানে সূর্য যেন মনে হচ্ছে আমাকে শক্তি প্রদান করছে, ঐশ্বরিক শক্তি আমার মধ্যে আছে। তারপরে হু সেজ দিস লাইন এন্ড ইন হুইচ পোয়েম ডাজ ইট অকার, তাহলে তোমাদেরকে দ্য সান ইজ বিহাইন্ড মি তার মানে বুঝে নিতে হবে যেটা হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে। এক্সপ্লেন দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য সান ইন দ্য পোয়েম, হাউ ডাজ দিস লাইন স্ট্রেংথেন দ্য হক সেন্স অফ অথরিটি এন্ড ইনভিনসিবিলিটি। তাহলে দেখো এই যে 1+2+3 এই টাইপের কোশ্চেন আসলে তোমরা অবশ্যই চেষ্টা করবে অ্যাটেন্ড করার। কেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে? কারণ এখানে দেখো ছোট ছোট করে নম্বর দেওয়া আছে। তাহলে প্রথম কোশ্চেনে তোমরা 1-এ 1 পাবে, 2-এ 2 পাবে, 3-এ হয়তো একটা নম্বর কাটা গেল, কিন্তু তোমাদের নম্বরটা এখানে বেশি পেয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ডিসকাস হক রোস্টিং এজ এ পোয়েম অ্যাবাউট পাওয়ার অথরিটি, হাউ ডাজ টেড হিউজ ইউজ দ্য হক টু এক্সপ্লেন টু এক্সপ্লোর ডমিনেন্স কন্ট্রোল এন্ড দ্য সাইকোলজি অফ অ্যাবসলিউট পাওয়ার। দেখো এই কোশ্চেনটা তোমাকে কি বলেছে, ডিসকাস হক রোস্টিং এজ এ পোয়েম অ্যাবাউট পাওয়ার এন্ড অথরিটি, অবশ্যই ক্ষমতা এবং নিজের অথরিটি বোঝাচ্ছে। তারপরে হাউ ডাজ টেড হিউজ ইউজ দ্য হক টু এক্সপ্লোর, কি কি এক্সপ্লোর করছে, ডমিনেন্স। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে তোমাকে দেখিয়ে দিতে হবে, অধিপত্য, কন্ট্রোল, নিজের যে কন্ট্রোলের মধ্যে প্রত্যেকটা জিনিস, হক যেটাকে চেয়েছে সেটা পরিবর্তন হয়েছে, যেটাকে চাইনি সেটা পরিবর্তন হয়নি, এবং সাইকোলজি অফ অ্যাবসলিউট পাওয়ার, তাই সে যে ক্ষমতাবান সেই জিনিসটা দেখানো। তাহলে প্রত্যেকটা জিনিস তো ছোট ছোট করে মেনশন করা আছে। তাহলে তোমাদের এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করলে প্রত্যেকটাকে দেখো যতগুলো পয়েন্ট বলেছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, মানে এগুলো হেডিং করে দিয়ে সেটাকে এক্সপ্লেন করতে হবে। তারপরে দেখো আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, হোয়ার ডাজ দিস লাইন অকার, দেখো এটাতে 1 নম্বর। তাহলে এটা তোমরা কবিতার লাইন শুনে তো বুঝতে পারছো, তাহলে এটা কোথায় হচ্ছে, আমাদের হক রোস্টিং কবিতায় হচ্ছে, এবং কবিতাটা টেড হিউজের দ্বারা লেখা। নেক্সট কি বলছে, হু ইজ দ্য স্পিকার, তাহলে এখানে কে স্পিকার, আবার 1 নম্বর তোমরা পেয়ে গেলে। তাহলে দ্য হক ইজ দ্য স্পিকার। হোয়াট ডাজ দ্য লাইন রিভিল অ্যাবাউট দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস চেঞ্জ এন্ড অর্ডার, তাহলে এই লাইনটা আমাদের স্পিকারের মানে হকের কোন অ্যাটিটিউডটাকে প্রেজেন্ট করছে, হকের সেই অ্যাটিটিউডটাকে প্রেজেন্ট করছে যেটা যে কি সে কোন রকম পরিবর্তন চায়নি বলে পরিবর্তন হয়নি। তার মানে কি সে তার নিজের কন্ট্রোলের মধ্যে যে সবকিছু রাখে, নিজেকে ঐশ্বরিক সত্তা হিসেবে যে দেখছে সেই জিনিসটাকে প্রেজেন্ট করছে। হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য থিম অফ টাইরানি ইন দ্য পোয়েম, তাহলে এটা দেখো আবার 2 নম্বর। তাহলে এই যে ছোট ছোট করে নম্বর তোমরা এগুলোতে অবশ্যই বেশি নম্বর পাবে। নেক্সট বলছে ডেসক্রাইব দ্য ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড হান্টিং অ্যাবিলিটিজ অফ দ্য হক ইন দ্য হক রোস্টিং, তাহলে হক রোস্টিং কবিতায় যে তার ফিজিক্যাল স্ট্রেংথ, সে তো নিজের স্ট্রেংথ নিয়ে কথা বলছে, তাহলে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলা হচ্ছে। এবং তারপরে কি বলছে, how do these physical features symbolically support the poem's central idea of survival and domination, তাহলে পুরো কবিতা জুড়ে তো তাই আছে, তোমাদেরকে সেটা করতে হবে। bring out the allegorical and symbolic significance of the poem hawk roasting, এটাও একটা খুব ভালো কোশ্চেন, এটাও তোমাদের আসতে পারে এবং এর অ্যান্সারও দেওয়া আছে। তাহলে এটা দিয়ে কি সিম্বলাইজ করা হচ্ছে এবং কি অ্যালিগরি মানে একটা জিনিসকে দিয়ে অন্য আর একটা বড় কিছুকে দেখানো, মানে কিরকম ভাবে যে হক রোস্টিং এর মাধ্যম দিয়ে যে তিনি পলিটিক্যাল আইডিয়াটাকে দেখিয়েছেন, যে পলিটিক্যাল ব্যক্তিত্বরা কিভাবে মানুষজনকে ডমিনেট করে সেই ব্যাপারগুলো দেখিয়েছেন, ক্ষমতাশালী লোকগুলো কিভাবে আমাদের সমাজকে কন্ট্রোল করে সেই জিনিসটা তিনি দেখিয়েছেন। হাউ ডাজ টেড হিউজ ইউজ দ্য হক এজ এ সিম্বল টু কমেন্ট অন হিউম্যান বিহেভিয়ার এন্ড পলিটিক্যাল পাওয়ার, যে দেখো সেই একই কথায় আসছে। এগুলোর প্রত্যেকটার বেঙ্গলি মিনিং সমেত তার উত্তর কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা প্র্যাকটিস করো। নেক্সট আমাদের যে কবিতা পড়বো সনেট 73, এই 73 নম্বর সনেটটা কে লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার। সনেট 73 তে
আমরা বেশ কয়েকটা থিমস পাই। তোমরা থিমগুলো অবশ্যই কিন্তু যারা দেখোনি তারা অবশ্যই আমাদের এলিট অ্যাপ থেকে কিন্তু একবার হলেও দেখবে, কারণ সেখানে থিমগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তাছাড়াও লাইন বাই লাইন যে মিনিং এবং অ্যানালিসিস গুলো করা আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার হলেও দেখো। মানে কবিতার ভিডিওটা তোমরা লাইন বাই লাইন শুধু মানে পড়লে বুঝলে হবে না, সেই লাইনের সিগনিফিকেন্সটাকেও পড়তে হবে, মানে লাইনের গুরুত্বটা কেন সেই লাইনটা ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু কবিতাগুলো তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাবে। মানে এতটাই সোজা হয়ে যাবে যে তোমরা কবিতা থেকে যাই কোশ্চেন দেওয়া হোক না কেন তোমরা লিখতে পারবেই। তো দেখো প্রথম কোশ্চেন, when yellow leaves or none or few do hang, what does yellow leaves symbolize? তো দেখো সাধারণত হলুদ পাতা আমরা যদি নর্মালি বানানটা করি তাহলে হলুদ পাতা দিয়ে আমরা কি বুঝবো, হলুদ পাতা হয়েছে, কিন্তু হলুদ পাতাটা কখন হয় সেই ব্যাপারটা, সেই সিগনিফিকেন্সটা আমাদেরকে বুঝতে হবে। গাছের পাতা যখন শেষ অবস্থায়, মানে গাছের পাতা ঝরে যাওয়ার আগে কিন্তু পাতাটা হলুদ হয়, তাই না? তাহলে এটা দিয়ে কি সিম্বলাইজ করা হচ্ছে, এটা দিয়ে ডেথ, মানে আপকামিং ডেথ, যে মৃত্যুর কাছাকাছি বয়স্ক অবস্থায় চলে যাওয়াটাকে বোঝানো হয়েছে। ডেথ সেকেন্ড সেল দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, মৃত্যুর দ্বিতীয় রূপ। তাহলে মৃত্যুর দ্বিতীয় রূপ কি? মৃত্যুর দ্বিতীয় রূপ হচ্ছে ঘুম, যেটা সবকিছুকে বন্ধ করে দেয়। and all in rest refer to, তাহলে সেটাই উত্তর দিতে হবে। তোমার এই উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে। which by and by black night do take away, what does which refer to in this poem, what does the black night symbolize? তাহলে which দিয়ে কি বোঝানো হয়েছে, black night দিয়ে কি বোঝানো হয়েছে, সবগুলো অ্যান্সার দেওয়া আছে। why does the poet compare the bare ruined choirs to leafless branches? bare ruined choirs সঙ্গে লিফলেস ব্রাঞ্চেসের কি, মানে গাছের পাতা যখন পড়ে যায় গাছটা কিরকম হয়ে যায়, গাছটা পুরো পরিত্যক্ত একদম ফাঁকা গাছ, তো সেটাকে দেখতে কেমন লাগে, যেন মনে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত সেই গম্বুজগুলোর মতো লাগে, ধ্বংসপ্রাপ্ত সেই বিল্ডিং গুলোর মতো লাগে। তো সেই জিনিসটাই দেখানো হয়েছে। নেক্সট, আপন দোজ বার্গস হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, সেই ডালগুলো সেগুলো কিসে, ঠান্ডায় যেগুলো কাতর হয়ে গেছে, কাঁপছে। এবং what do the shaking bugs in cold suggest? তাহলে ঠান্ডায় এই জিনিসটার যে ডালগুলো যে কাঁপছে সেটা দিয়ে কি বোঝানো হয়েছে, এক্সপ্লেন দ্য মেটাফর অফ টুইলাইট ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, হট ইমোশনাল টোন ডাজ ইট কনভে। তাহলে টুইলাইট দিয়ে কি বোঝানো হয়েছে এবং এটা দিয়ে কোন ইমোশনাল টোনটাকে দেখানো হয়েছে, সেই জিনিসটার উত্তর তোমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো এর ব্রড কোশ্চেন, আমরা খুব অল্প কয়েকটা ব্রড কোশ্চেন করলে এখান থেকে যথেষ্ট। হাউ ডু শেক্সপিয়ার এক্সপ্লোর দ্য থিমস অফ এজিং? দেখো কি কি থিম আছে, এজিং বয়স্ক বুড়ো হয়ে যাওয়ার থিমটা, মর্টালিটি অ্যান্ড দ্য র্যাভেজ অফ টাইম ইন সনেট 73, 73 নম্বর সনেটে। তাহলে দেখো এখানে এই কটাই হচ্ছে মূল থিম এবং এই থিম থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে, বা এই থিম করে যদি ভালো করে নাও তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ডিসকাস দ্য ভ্যারিয়াস ইমেজেস ইউজড বাই শেক্সপিয়ার, বিভিন্ন যে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে সেই জিনিসটাকে তোমাদেরকে আলোচনা করতে বলেছে। হয় ডাজ দ্য পোয়েট ইউজ দিস ইমেজেস, এবং কেন এই চিত্রকল্পগুলো ইউজ করা হয়েছে। তারপরে this thou perceivest which makes thy love more strong, তাহলে এটা কবিতার একটা লাইন এবং লাইনটাকে তোমাদেরকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। bare ruined choirs, এগুলো তোমরা এই লাইনটা তোমরা অলরেডি আগে দেখেছো। where led the sweet bird sang, explain, কেন এই লাইনের গুরুত্বটা কি, এই লাইনের সঙ্গে কি কি জড়িয়ে আছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এলাবোরেট করতে হবে। how does sonnet 73 explore the theme of mortality, what is the speaker's attitude towards death? তাহলে এগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু করে দেওয়া আছে, আরেকবার তোমরা দেখে নাও। এই যে সনেট 73 এবং তার অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনের মানে এবং তার নিচে তার উত্তর এবং তার উত্তরেরও প্রত্যেকটা লাইনের মানে দেওয়া আছে। দেখো এবার ব্রড টাইপ অ্যান্সার, ব্রড টাইপ অ্যান্সারেও তোমাদের একই রকম ভাবে প্রত্যেকটার মানে কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড নিয়ে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো, তাহলে তোমাদের পড়তে খুব কিন্তু সুবিধা হবে। দেখো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পিডিএফ এর প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া আছে। তাহলে এই ছিল সনেট 73 থেকে তোমাদের কোশ্চেন এবং তার সলিউশনও তোমরা অবশ্যই দেখতে পেলে। নেক্সট আমরা যেটা দেখবো, আমাদের দ্য গ্রিন হাউস এফেক্ট,
যে কবিতাটা ছিল সেই কবিতার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। তো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য গ্রিন হাউস এফেক্ট? তাহলে গ্রিন হাউস এফেক্টের মূল থিম, মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে আমাদেরকে সময় থাকতে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হয় তাহলে পরিবেশ আমাদের দ্বারাই যে ধ্বংস হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে সেই পরিবেশটাকে উপভোগ করতে পারবে না, সেই ব্যাপারটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং কি কিভাবে ধ্বংস হচ্ছে, কি কিভাবে আটকানো যেতে পারে এবং ভবিষ্যতে কি হতে পারে, সেই জিনিসটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে দেখানো হয়েছে। এটা অ্যান্সার খুব সুন্দরভাবে অলরেডি কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস উইল হ্যাপেন টু দ্য গ্রেন বেল্টস and the plain states if gradual warming trend go on? তাহলে দেখো, গ্রেন বেল্টস মানে যেখানে আগে শস্য হতো সেই জায়গাগুলোর অবস্থা কি হবে, সেই প্লেন স্টেট গুলোর অবস্থা কি হবে যদি এইরকম ভাবে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে, বিশ্ব উষ্ণায়ন যদি এইভাবে চলতে থাকে তাহলে কি হবে? হু উইল জয়েন নিউ গ্রেট পাওয়ার্স ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? তাহলে এখানে গ্রেট পাওয়ার, সর্বশক্তিমান হয়ে উঠবে কারা? সেই সব দেশগুলো। যদি এখন দেখা যাচ্ছে আন্টার্কটিকা একটা বিশাল ঠান্ডা একটা দেশ, তাই না? তোমরা প্রত্যেকে জানো। এবং সেই দেশগুলোতে যদি এইভাবে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে তাহলে সেই দেশে কি হবে? সেখানে যে এখন বরফ জমে আছে, সেই বরফগুলো পুরোটা গলে যাবে এবং সেই বরফটা গলে গিয়ে কোথায় যাবে? পৃথিবীর মধ্যে তো থাকবে নাকি? বরফ গলে গিয়ে জল হয়ে যাবে, জলগুলো চলে আসবে নদীতে, সমুদ্রতে, চারদিকটা বানে ভেসে যাবে। বা যেসব জায়গাগুলোতে চাষবাস হতো সেই জায়গাগুলো চাষবাস যোগ্য আর থাকবে না। তাহলে সেই জায়গাগুলো যখন চাষবাস যোগ্য থাকবে না তখন সেটা ডেজার্টে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। এবং মরুভূমিতে যদি এই জায়গাগুলো পরিণত হয় সেই জায়গাগুলো গ্রেন বেল্টস হয়ে দাঁড়াবে, মানে সেই জায়গাগুলো চাষযোগ্য জায়গা হয়ে দাঁড়াবে। এবং সেই জায়গাগুলো যখন চাষযোগ্য হয়ে উঠবে তখন তারাই ক্ষমতাবান হয়ে যাবে, তাই না? নেক্সট কি বলছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই কোরিয়ান আর্মাডাস? তাহলে কোরিয়ান আর্মাডাস বলতে এখানে কবি বোঝাতে চেয়েছেন সেই কোরিয়ার জাহাজগুলো, সেই নৌবহরগুলো যারা সারা বিশ্বকে কন্ট্রোল করবে। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি আইরনিক। কেন? এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা বিচের মধ্যে নাচ গান করতে করতে আমরা তাদেরকে দেখবো, হাততালি মারবো। মানে আমরা দূরে বসে থেকে তাদেরকে আমাদের নিজেদের হাত থেকে ক্ষমতা যে চলে যাচ্ছে বা চলে যেতে চলেছে বা চলে যেতে শুরু হয়েছে, সেই জিনিসটাকে আমরা বুঝতে পারছি না। সেই জিনিসটা আমরা দূর থেকে বসে দেখছি, কিন্তু আমরা কোন রকম ব্যবস্থা নিচ্ছি না। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লেট দেম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান? তাহলে এই মানেটা কি? তাদেরকে সময়টা কিছুটা নিতে দাও, তারা সূর্যে এখন পেয়েছে, তারা সূর্যের সময়টা উপভোগ করতে দাও। এক্সপ্লেন দ্য লাইন টু রেক দ্য লন ফ্রম দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য সিটি হল। লাইব্রেরি, সিটি হল মানে সরকারের কাছে যদি টাকা না থাকে তাহলে সেই লাইব্রেরি গুলোতে ধুলো জমবে। সেই ধুলো জমবে যে সেগুলোকে পরিষ্কার করার জন্য যে লোক লাগবে, সেই লোকগুলো তো সরকার কিভাবে নিয়োগ করবে যদি তাদের কাছে টাকা না থাকে? ইকোনমি যদি কলাপস হয়ে যায়, সরকারের যদি ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে কি করে সেই লাইব্রেরি গুলোকে মেনটেন করবে? বা সিটি হল যে মিউনিসিপাল বিল্ডিং গুলো যে থাকবে, সরকারি বিল্ডিং গুলো, সেই বিল্ডিং গুলো কি করে মেনটেন করবে? তখন কি বলছে যে মানুষজনকে, সাধারণ মানুষকে নিজের কাজের পরে এক্সট্রা সময় দিয়ে এই কাজগুলো করতে হবে। মেনশন এনি 4 ইভেন্ট দ্যাট এফেক্ট দ্য পাবলিক অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম। তাহলে 4টা ইভেন্ট বলেছে। এক, মানুষজন ভিড় করবে, মানুষজন ভিড় করে ট্রলিতে যাবে। তারপরে কি হচ্ছে, মানুষজন নিজেদের চাষযোগ্য জমি যেহেতু থাকবে না, তাহলে মানুষজন নিজেদের লন গুলোকে মানে বাড়ির সামনে গুলোকে কি করবে? ভালো গাছ লাগিয়ে ফসল চাষ করবে। রাস্তার ধারে যে সুন্দর সুন্দর সৌন্দর্যের জন্য যে গাছগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে মানুষজন সেইখানে ভালো নাট ট্রিজ লাগিয়ে দিবে। তাহলে এরকম অনেক ইভেন্ট কিন্তু আমরা কবিতায় পেয়েছি। তোমরা যদি কবিতার অ্যানালাইজ এখনো না করে থাকো, কবিতা যদি না পড়ে থাকো, অবশ্যই আমাদের এই ট্যাব থেকে ক্লাসটি একবার করে নাও। আশা করছি তোমাদের প্রত্যেকটি কনফিউশন এই কবিতা রিলেটেড বা যে কোনো কবিতা রিলেটেড যাই কনফিউশন থাকবে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। উইথ ভেজিটেবলস ক্রাউডিং অন দ্য ফ্রন্ট লন, এই যে দেখো তোমাদেরকে এখনই বলছিলাম যে ভেজিটেবল গুলো কোথায় থাকবে? বাড়ির উঠোনে সবজি চাষ করা হবে। তো এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন। এরপর আমরা কিছু ব্রড কোশ্চেন দেখবো। কি বলছে, হাউ ইজ দ্য ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট প্রেজেন্টেড বাই কার্ল ডেনিস? তাহলে গভর্নমেন্টের ফেলিওর কিভাবে কার্ল ডেনিস প্রেজেন্ট করেছে এটা আমরা পুরোটা গ্রিন হাউস এফেক্ট জুড়ে আমরা দেখতে পাবো। রাইট অ্যাট লিস্ট 2 এক্সাম্পল, দুটো উদাহরণ দিতে বলেছে। এর আনসার কিন্তু অলরেডি করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য লাইন দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন অ্যাজ
জায়ান্ট ডাস্ট বল বলতে মরুভূমিতে রূপান্তর হয়ে যাবে, কারণ সেখানে মানুষজন নাই, কোনো চাষাবাদ নেই, সেই জমিগুলো অনুর্বর হয়ে দাঁড়াবে। গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা উইল জয়েন নিউ গ্রেট পাওয়ার। তাহলে গ্রিনল্যান্ড যেটা এখন শীতলতম, আন্টার্কটিকা এখন শীতলতম জায়গা, যে জায়গাতে সবসময় সারা বছর বরফ জমে থাকে, সেই জায়গাগুলো নতুন পাওয়ার হয়ে দাঁড়াবে, তারাই ক্ষমতাশীল হয়ে দাঁড়াবে। কেন? তার কারণও কিন্তু বলে দেওয়া হয়েছে। হোয়াট উইল বি দ্য এনভায়রনমেন্টাল, সোসাইটাল এন্ড ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে দেখো তিনটে জিনিস চেয়েছে, এনভায়রনমেন্টাল মানে পরিবেশের কি কি ক্ষতি হবে, সোশ্যাল মানে সোসাইটির আমাদের কি কি, সমাজের কি ক্ষতি হবে, এবং আমাদের অর্থনৈতিক কি ক্ষতি হতে পারে চলেছে বা কি কি ক্ষতি হয়ে দাঁড়াবে, সেই জিনিসটা চেয়েছে গ্রিন হাউস এফেক্ট অ্যাজ প্রেডিক্টেড বাই কার্ল ডেনিস। কবি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা যদি সচেতন না হয়, আমরা যদি সচেতন নাগরিক না হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে চলেছে। কবিতার মাধ্যমে এটা তিনি একটা রিভোল্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, রিভোল্ট ঘোষণা করেছেন যে আমরা আমাদেরকে শুধরাতে হবে, আমাদের থাকা খাওয়ার, আমাদের প্রত্যেকটা জিনিসের আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদেরকে সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়নে জোর দিতে হবে। তাই তিনি এই কবিতার মাধ্যম দিয়ে দেখিয়েছেন। কমেন্ট অন দ্য থিমস অফ ইকোনমিক ডিসপ্যারিটি ইন দ্য গ্রিন হাউস এফেক্ট, হোয়াট ইজ দ্য অথার্স এম ইন রাইটিং দ্য পোয়েম। তাহলে এই দুটোর অ্যান্সার মোটামুটি একই হবে, কারণ কবি প্রথমে দেখাচ্ছে যে কি করে এত রকম ইকোনমিক ডিসপ্যারিটি দাঁড়িয়ে যাবে। কারণ আমাদের কাছে ক্ষমতা থাকবে না, আমাদের কাছে ইনকাম সোর্স থাকবে না। যদি আমাদের সরকারের কাছে ইনকাম সোর্স না থাকে, তাহলে সে কিভাবে অন্য দেশগুলো থেকে অনেক সাহায্য চেয়েও কিন্তু তাদের কাছ থেকে তাদের সমতুল্য হতে পারবে না। সেই জিনিসটা কবি দেখিয়েছেন, এবং তারপরে তিনি দেখিয়েছেন যে এই কবিতার লেখার তার উদ্দেশ্যটা কি। তাহলে আমাদেরকে পাঠক হিসাবে সেটা বুঝতে হবে এবং লিখতে হবে। নেক্সট কি বলছে, অ্যানালাইজ দ্য রোল অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। তাহলে রোল অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, আমাদের এই পরিবেশ, আমাদের পরিবেশের যে কি ক্ষমতা বা পরিবেশের গুরুত্বটা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট মানে পুরো গল্পটা, পুরো কবিতাটা পড়ে তোমরা যা বুঝতে পারছো তাই কিন্তু এখানে লিখে দিতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো, আমাদের যে ড্রামা, যেখান থেকে আমাদের 5 নম্বর অ্যাটেন্ড করতে হবে। তোমরা তাহলে প্রোজ থেকে 10 নম্বর, পোয়েট্রি থেকে 10 নম্বর অ্যাটেন্ড করতে হবে। 10 10 20, আর এখানে 5 15 25। এখানে মানে যেহেতু তোমাদের এটা নাটক, এবং নাটকে আমাদের বেশ অনেকগুলো কোশ্চেন হয়, তার মধ্যে কিছু কোশ্চেন আমি তোমাদের আজ বেছে নিয়েছি, যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, এবং এই প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু সলিউশন তোমাদের পিডিএফ এ দেওয়া আছে, তোমরা সেটা ডাউনলোড করে অবশ্যই পড়াশোনা করো। বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। তাহলে রাইডার্স টু দ্য সি এটার সিগনিফিকেন্সটা কি? আমাদের যে গল্পের, আমাদের যে ট্র্যাজেডি নাটকের, আমাদের এই নাটকের যে টাইটেল রাইডার্স টু দ্য সি, এর গুরুত্বটা কি? তাহলে রাইডার্স যারা সমুদ্রে যায় তাদেরকে রাইডার্স বলা হয়েছে। তাদের করুণ অবস্থা, সেই জায়গার করুণ অবস্থা, সেখানকার বসবাসকারী মানুষজনের করুণ অবস্থাটাকে, প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। ডিসকাস দ্য সি অ্যাজ বোথ এ লাইফ গিভিং ফোর্স অ্যান্ড এ ডিস্ট্রাকটিভ ফোর্স। সে যে আমাদেরকে দুটোই জীবন দিচ্ছে, সমুদ্রই এদেরকে জীবন মানে লাইফ গিভিং বলতে সমুদ্রের মাধ্যমেই তো তাদের জীবন, সমুদ্রের মাধ্যমেই তো তাদের জীবনটা কাটছে, তাই না? সমুদ্রে তারা যাচ্ছে, সমুদ্রে দিয়েই তাদের সমস্ত কিছু কাটছে, হয়তো মাছ ধরতে বা বিভিন্ন জায়গায় জিনিসপত্র বিক্রি করতে, তো সবকিছু তাদের সমুদ্রের মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে, এবং সেটাই তাদের আবার জীবন নিয়ে নিচ্ছে। তাহলে এই জিনিসটা কিভাবে প্রেজেন্ট হয়েছে সেটার উত্তরটা তোমাদেরকে এখানে লিখতে হবে। নেক্সট, দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স। এই কথাটা কে বলছে এবং কেন বলছে? সমুদ্র আমার সমস্ত সন্তান নিয়ে নিল। তাহলে এই কথাটা বলছে মরিয়া। কখন বলছে? যখন তার সবকটা ছেলে কিন্তু মারা যাচ্ছে। নেক্সট কি বলছে? How does Moria's character symbolize universal motherhood? মাদারহুডটাকে, মাতৃত্ব বলতে কি করে প্রেজেন্ট করছে? তাহলে সে তো চাইছিল না তার ছোট ছেলে সমুদ্রে যাক, তাই না? সে চাইছিল না তার ছোট ছেলে সমুদ্রে যাক, তার একটি মাত্র আর সন্তান জীবিত, যে সন্তানটাকে সে চায় না আর সমুদ্রে গিয়ে হারিয়ে যাক, কেন সে জানতো যে তার সন্তান মারা যেতে পারে, এবং যে সে তার সন্তানদের জন্য যাবতীয় যাই পেরেছে সেটুকু করেছে, তার যতটা ক্ষমতার মধ্যে ছিল সে সবটুকু করেছে তার সন্তানদের জন্য। নেক্সট কি বলছে? হোয়াট ডাজ দ্য প্লে সে অ্যাবাউট দ্য লাইফস এন্ড বিলিফস অফ অ্যারান আইল্যান্ড? মানে এখানে বিভিন্ন তাদের যে বিশ্বাসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের বিশ্বাসগুলো কি ছিল? আই সি দ্য ফেয়ারফুলেস্ট থিং, I seen the fearfulest thing. Who said this and to whom?
কে কাকে এই কথা বললো, এই দেখো এইরকম কোশ্চেন থাকলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। কে কাকে এই কথা বললো, দেখো এখানে 2 নম্বর পেয়ে যাবে। হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, কখন বলেছে। 1 নম্বর হোয়াট ইজ দ্য ফেয়ারফুলেস্ট থিং এন্ড দ্য স্পিকার সি, কি সেই ভয়ানক জিনিসটা যেটা আমাদের স্পিকার দেখেছে, সেটার জন্য আবার 1 নম্বর পেয়ে যাবে এখানে। তারপরে বাকি নম্বর মানে 5 এর মধ্যে তোমরা অবশ্যই তখন 5 পাওয়ার চান্সটা থেকে যাচ্ছে তোমরা যদি ছোট ছোট করে অ্যান্সার গুলো করো। আর ডিডন্ট দে ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উডন্ট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সন লিভিং। তো দেখো এটা কি বলছে এই কথাগুলো, হু সেড দিস ওয়ার্ডস, মানে সেই ইয়াং প্রিস্টটা, যাজক কি বলেনি এরকম যে ঈশ্বর তাকে একটাও এইরকম ভাবে করুণ অবস্থায় ফেলে দিবে না, তার যে একটাও সন্তান বেঁচে নেয় এইভাবে। তাহলে এই কথাটা কে বলেছে, কাকে বলেছে। ব্রিং আউট দ্য আইরনি অফ দিস কমেন্ট উইথ দ্য ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট। তাহলে দেখো এই জিনিসটার জন্য তোমাকে পুরো অ্যান্সারটা খুব সুন্দরভাবে সাজিয়ে গল্পের যে যখন থেকে পৃষ্ঠের কথা শুরু হচ্ছে তখন থেকে শেষ অবধি তোমাকে বলতে হবে। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড হু সেড দিস, সারা জীবন কোনো মানুষই বেঁচে থাকবে না এবং আমাদেরকে যা আছে ঈশ্বর যাই দিয়েছেন সেটা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কে এই কথাটা বলছে, হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, কখন এই কথাটা বলা হচ্ছে। ট্র্যাজেডি ট্রেস চেঞ্জ অফ অ্যাটিটিউড অফ দ্য স্পিকার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্লে টিল দ্য এন্ড, প্রথম থেকে শেষ অবধি স্পিকারের অ্যাটিটিউড কিভাবে পরিবর্তন হয়েছে। প্রথমে সে যেতে দিতে চাইছিল না তার সন্তানদের, এবার যখন সে বুঝতে পেরেছে তার সন্তানরা আর কেউ বেঁচে নেই তখন সে সেই জিনিসটাকে মানিয়ে নিয়েছে। ঠিক তেমন ভাবে মানিয়ে নিয়েছে যেমন করে সে তার হাজব্যান্ডের, তার শ্বশুর মশাইয়ের, তার বাকি ছেলেদের মৃত্যুটাকে মানিয়ে নিয়েছে। হাউ ডাজ দ্য সুপারস্টিশন প্লে এ গ্রেট রোল ইন দ্য অন অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। সুপারস্টিশনস এবং আরেকটা আমরা দেখলাম যে তাদের বিশ্বাস, বিভিন্ন বিশ্বাস নিয়ে, তাদের ওইখানে যে বিভিন্ন বিশ্বাস ছিল সেটা নিয়ে। মোটামুটি তোমাদের এখানের অ্যান্সারটা একই হবে। নেক্সট কি বলছে, হুম ডু ইউ কনসিডার অ্যাজ দ্য ট্র্যাজিক হিরো। এই যে দেখো ট্র্যাজিক হিরোটা কি, আমরা তো জানলাম এটা যে একটা ট্র্যাজেডি এবং এই ট্র্যাজেডির হিরোটাকে, এখানে ট্র্যাজেডির হিরো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে বলেছে। এই আলোচনাটা যদি তোমরা করো তাহলে পুরো গল্পটাই তোমাদের মোটামুটি পড়া হয়ে গেল বা বোঝা হয়ে গেল। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন এবং এখান থেকে তোমাদের কিন্তু দাঁড়ালো যে তোমাদের প্রোজ থেকে 10 নম্বর, পোয়েট্রি থেকে 10 নম্বর, 20 নম্বর, আর এটা থেকে 5 নম্বর, 25 নম্বর। তোমাদের রাইটিং নিয়ে যা সাজেশন, সেই রাইটিং এর সাজেশন গুলো কিন্তু অলরেডি আমরা তোমাদেরকে বলে দিয়েছি। তাছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট রাইটিং এর ঠিক যেমন ভাবে এটার অ্যান্সার দেখলে যে বেঙ্গলি ইংলিশ ওয়ার্ড, ইংলিশ সেন্টেন্স, তারপরে বেঙ্গলি মিনিং, এই সেই একই রকম ভাবে রাইটিং এর সাজেশন গুলো দেওয়া আছে। এবং তোমাদের গ্রামারের জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট, তাছাড়া গ্রামারটাকে খুব সুন্দরভাবে যেন তোমরা বসে বসে প্র্যাকটিস করতে পারো তোমাদের ফাঁকা সময়, সেই জন্য কিন্তু আমাদের এলিট অ্যাপে কিন্তু প্রত্যেকটা নোটসপত্র খুব ভালোভাবে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেখান থেকে অ্যাক্সেস করে নাও। তোমরা সেখান থেকে অ্যাক্সেস করলে এবং গ্রামারেরও থিওরি ক্লাস, রাইটিং এরও থিওরি ক্লাস, কোন রাইটিংটা কিভাবে লিখতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও এবং তার সঙ্গে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আর একবার বলে দিই, তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা লাস্ট একবার দেখে নাও। এই যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এইভাবে কিন্তু দেওয়া আছে। দেখো এটা সনের 73 থেকে আমরা যদি আরো নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো, আমরা দেখো গ্রিন হাউস এফেক্ট থেকে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখে নিচ্ছি, এই দেখো এই যে আমাদের সনের গ্রিন হাউস এফেক্ট থেকে এটা অ্যান্সার দেখতে পাচ্ছ প্রত্যেকে। এ দেখো প্রত্যেকটা কোশ্চেন এবং তার বেঙ্গলি মিনিং এবং তার অ্যান্সার প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নাও এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। এরপরেও যদি তোমাদের কারো কোথাও কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো। আমাদের এলিট অ্যাপ থেকে তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারবে। কোথাও কোনো রকম কনফিউশন হলে তোমরা তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাও। যার যেখানে কনফিউশন হবে অবশ্যই তোমরা মেসেজ করে জেনে নিবে। যারা এলিট অ্যাপ ডাউনলোড করেনি তারাকে আবারও বলা হচ্ছে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করো না, সেখানে গিয়ে দেখো তোমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলে দেওয়া আছে। আজকের ক্লাস তাহলে এই অবধি। বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং এক্সাম এবং সব খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে তোমাদের এক্সামটি দাও।